আমাদের চ্যাপ্টারের নাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কোষে দেখি 1.1। এখানে শুধুমাত্র একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে এবং এই বিষয়ে যে বিশেষ সমীকরণ তৈরি হয় সেই সমীকরণটা কিভাবে তৈরি হয় সেইটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখব, যেটা বইয়ের শুরুতেই আছে। তোমাদের এক বন্ধুর কথা বলা হয়েছে যার নাম ধ্রুব। ধ্রুবদের বাগানে কিছু নারকেল গাছ ছিল। এবার ওই নারকেল গাছের মধ্যে প্রত্যেকটি নারকেল গাছ থেকে যতগুলো নারকেল গাছ ছিল তার থেকে একটা বেশি পরিমাণ নারকেল পাড়া হয়েছে। ধরি ধ্রুবদের বাগানে 2টো নারকেল গাছ ছিল, তাহলে প্রত্যেকটি থেকে যেহেতু মোট যত গাছ আছে অর্থাৎ 2টো গাছ, তার থেকে একটা বেশি পাড়া হয়েছে, তাই প্রত্যেকটি থেকে কটা নারকেল পাড়া হবে? 3টে। কারণ 2 + 1, 2টো গাছ আছে তার থেকেও একটা বেশি পাড়া হয়েছে, তার মানে টোটাল 3টে। এখানে মোট গাছের সংখ্যা কটা কোথাও বলা নেই, তাই আমরা ধরে নিচ্ছি যে ধ্রুবদের বাগানে xটি নারকেল গাছ ছিল। এবারে প্রতিটি নারকেল গাছ থেকে তাহলে নারকেল পাড়া কতটা হবে? x + 1টি, কারণ মোট গাছের সংখ্যা x, প্রত্যেকটা গাছ থেকে একটা বেশি নারকেল পাড়া হয়েছে, তার মানে x + 1টি। এবার বলছে যে তাহলে মোট নারকেলের সংখ্যাটা কত? মোট নারকেলের সংখ্যায় আমরা দেখতে পাচ্ছি এক্সের সাথে x + 1-এর গুণ হয়েছে। কেন গুণ হবে? কারণ এটা হচ্ছে একটা গাছ থেকে নারকেল যতগুলো পাড়া হয়েছে তার পরিমাণ, একটা গাছের পরিমাণ। তাহলে কতগুলো গাছ ছিল মোটে তার সাথে গুণ হবে। যেরকম উদাহরণে আমরা দেখছিলাম যে 2টো গাছ ছিল আর প্রতিটি গাছ থেকে 3টে করে নারকেল পাড়া হয়েছে, তাহলে টোটাল 6টা। এই ক্ষেত্রে মোট গাছের সংখ্যা কত? xটি, আর প্রতিটি গাছ থেকে কতগুলো পাড়া হয়েছে? x + 1, তাই এদের মধ্যে গুণ হবে। তাহলে এরা গুণ করেছে, গুণ করার পর x এর সাথে x এর গুণ করলে x² + x হয় সমান 132। 132কে এই পাশে নিয়ে এসছে, এই পাশে নিয়ে আসার পর সমীকরণটা হয়েছে x² + x - 132 = 0। তাহলে এই সমীকরণটা বলছে যে এই যে সমীকরণ, এই সমীকরণটার কটা বাস্তব সহগ আছে? এখানে সহগ আছে শুধুমাত্র একটি। এবং এটি কটা চল রয়েছে? চলও রয়েছে একটা। যদি চল 2টো থাকতো তাহলে এক্সের সাথে ওয়াই থাকতো কিংবা জেড থাকতো। এখানে শুধুমাত্র এক্সের টার্মই ব্যবহার করা হয়েছে, x² + x - 132 = 0। তাহলে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত বলতে কি বোঝায়? এর ভিতরে যে এক্সের টার্মের মাথায় সব থেকে বেশি ঘাত কত আছে? 2। তাহলে এটা হয়ে যাবে দ্বিঘাত সমীকরণ। এখানে যদি 3 থাকতো তাহলে এটা হয়ে যেত ত্রিঘাত সমীকরণ। তাহলে আমরা বুঝতে পারলাম যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দেখতে কেমন হয়, তা না ax² + bx + c = 0-র মতো। যেখানে এই যে x² এর সামনে a আছে, তেমনি একইভাবে এই x² এর সামনে 1 আছে। এখানে bx, তাহলে x এর সামনে যে সহগ রয়েছে b, এখানেও x এর সামনে সহগ রয়েছে 1, আর c এর মান এখানটায় -132। তাহলে সবই মিলে যাচ্ছে, =0 আছে। আবার ax² + bx + c = 0। তাহলে এই টাইপের সমীকরণগুলোকে আমরা বলবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবারে ডাইরেক্ট আমরা অঙ্কতে চলে যাই। প্রথম অঙ্কে কি বলছে যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে নিয়ে আমরা লিখি। তাহলে দ্বিঘাত বহুপদী সংখ্যামালাতে কি থাকতে হবে? সর্বোচ্চ ঘাত, যেটা সবথেকে বেশি ঘাত, সেটা হতে হবে 2। আর বহুপদী বলতে অনেকগুলো পদ থাকতে হবে, একটা পদ, 2টো পদ, 3টে পদ, এইভাবে অনেকগুলো পদ থাকতে হবে। তাহলে দেখে নিই যে নিচের দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কোনটা। তাহলে এখানে বহুপদের সর্বোচ্চ ঘাত এই সমীকরণে x² - 7x + 2, এই সমীকরণে x এর সর্বোচ্চ ঘাত কত? 2। তাই এটিকে আমরা কি বলতে পারবো? দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে প্রথম সমীকরণটা অবশ্যই দ্বিঘাত বহুপদী সংখ্যামালা।
দ্বিতীয় সমীকরণ কি ছিল? দ্বিতীয় সমীকরণ আছে 7x⁵ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি x⁵ রয়েছে। এবার এইটাকে যদি ভেঙেও নিই, 7x⁵ মাইনাস x² প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু এক্স 2x হচ্ছে। তাহলে এর যে সর্বোচ্চ ঘাত, সব থেকে বেশি ঘাত, সেটা হলো 5। এক্ষেত্রে দ্বিঘাত অবশ্যই নয়। যদি 2 থাকতো উপরে তাহলে দ্বিঘাত সমীকরণ হতো বহুপদী সমীকরণ। এক্ষেত্রে যেহেতু 5 আছে তাই সর্বোচ্চ ঘাত 5, তাই ইহা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না। পরেরটা 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1 আছে, গুণ করে নিচ্ছি 2x² প্লাস 5-এর সাথে 2x এর গুণ, 5 দুগুণে 10x প্লাস 1। এক্ষেত্রে কিন্তু x এর যে সর্বোচ্চ ঘাত, x এর সর্বোচ্চ ঘাত এখানে রয়েছে 2। x এর সর্বোচ্চ ঘাত কি ছিল? 2। তাহলে এটা কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে, কারণ x এর সর্বোচ্চ ঘাত 2। নেক্সট 2x মাইনাস 1। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে 2x মাইনাস 1, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে x এর যে সর্বোচ্চ ঘাত, এখানে x এর মাথায় কিছু নেই মানে কি 1 আছে, তাহলে এর সর্বোচ্চ ঘাত কিন্তু 1। 2 হলে কি হতো? দ্বিঘাত সমীকরণ হয়ে যেত, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হয়ে যেত। এখানে আছে 1, তার মানে এটাও কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না। পরের প্রশ্ন, নিচের সমীকরণগুলোর কোনটি ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে abc বাস্তব সংখ্যা এবং a≠0 আকারে লেখা যায়? যখন অঙ্ক আমরা শুরু করলাম তখনই আমরা পড়েছিলাম যে দ্বিঘাত বহুপদী সংখ্যামালার যে সূত্রটা ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 মতো দেখতে হতে হবে। আর এখানে আর কি শর্ত ছিল সেই শর্তগুলো তখন বলিনি, এখন বলে দিচ্ছি যে abc বাস্তব সংখ্যা হতে হবে। তার মানে প্রত্যেকটা সহগ, x² এর যে সহগ আছে a, সেটাও বাস্তব সংখ্যা হতে হবে, x এর যে সহগ আছে b, এটাও বাস্তব সংখ্যা হতে হবে, এবং c এর মানটাও কিন্তু বাস্তব সংখ্যা হতে হবে। আর একটা বিষয়, a কখনোই 0 হওয়া যাবে না। এর মান যদি 0 হয়, এখানে যে পদটা আছে ax², এর মান যদি 0 হয়ে যায় তাহলে 0-র সাথে x² গুণ হয়ে গেলে x² পদটাই থাকছে না, সবই শূন্য হয়ে যাচ্ছে। তাহলে যখন শূন্যই হয়ে যাবে এই গোটা পদটা, তাহলে x এর ওপরের যে সহগ সেটা কখনোই 2 হবেই না। তাহলে এটা কোনোভাবেই এ কিন্তু 0 হওয়া যাবে না দ্বিঘাত বহুপদী সংখ্যামালার ক্ষেত্রে। প্রথম প্রশ্ন এইটা। এবার এটাকে আমরা এইটার মতন করে বানানোর চেষ্টা করি। নিচে যেহেতু x আছে তাই আমাদের লসাগু হয়ে গেল x, x এর সাথে এই x এর গুণ হলে x², x এর সাথে -1 এর গুণ হলে -x, আর এখানে +1 ইকুয়ালস টু 6। কোনাকুনি গুণ করে দিই আমরা, x² - x +1 ইকুয়ালস টু 6x, বা x² - x, এই পাশে 6x এপারে আনলাম তাহলে হয়ে যাবে -6x + 1 ইকুয়ালস টু 0, বা x² -6x আর -x দুটো যোগ করলে হয়ে যায় -7x + 1 ইকুয়ালস টু 0। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা ax² প্লাস bx প্লাস cর মতন করে লিখি, ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এই দুটো সমীকরণ কিন্তু সেম টু সেম হয়ে যায়। কারণ কি, x² রয়েছে, এখানেও x², এর সামনের ঘাত কিছু নেই মানে 1, মানে কি এর মানটা হয়ে যাবে 1, x² এর সহগ হয়ে যাবে 1, x² এর সহগ হয়ে গেল 1, প্লাস bx, এক্ষেত্রে b এর মান কি,
এক্সের সহগ কী লেগে আছে -7, তাহলে বি এর মানটা কী হয়ে যাবে -7। আর প্লাস সি এখানে কি আছে 1, তাহলে প্রত্যেকেই কিন্তু বাস্তব সংখ্যা। এখানে এ 1 এটাও বাস্তব সংখ্যা, বি -7 এটাও বাস্তব সংখ্যা এবং সি এর মান 1 সেটাও বাস্তব সংখ্যা। তাহলে তিনটেই বাস্তব সংখ্যা হয়ে যাচ্ছে এবং এ নট ইকালস টু 0, অর্থাৎ এক্স স্কোয়ারের সামনে যে আছে এ কিন্তু 0 না, 1 আছে। তাহলে এই সমীকরণটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করছে। অতএব আমরা লিখে দেব যে নির্ণেয় সমীকরণটি সিদ্ধ করে। কার সাথে? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে। পরের প্রশ্ন, এক্স প্লাস 3y(x) ইকালস টু এক্স স্কোয়ার, এইটাকে কি এই সমীকরণের আকার দেওয়া যায়? লেটস ট্রাই। এক্সের সাথে এক্সের গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওপরে 3 আছে 3 ইকালস টু এক্স স্কোয়ার, বা কোনাকুনি গুণ করে দিই আমরা, এক্স স্কোয়ার প্লাস 3 ইকালস টু এক্স স্কোয়ার গুণ এক্স, তার মানে এক্সের কিউব। এক্সের কিউবকে এই পাশে আনছি আমরা, তাহলে -x কিউব প্লাস এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 3 ইকালস টু 0। এক্ষেত্রে যে হায়েস্ট পাওয়ার আছে, হায়েস্ট যে ঘাত, সেটা 3। এটা যদি 2 থাকতো তাহলে এক্স স্কোয়ারের সাথে ম্যাচ করানো যেত, এই সমীকরণের সাথে ম্যাচ করানো যেত, কিন্তু যেহেতু আছে 3 তাই এটা কখনোই এই সমীকরণের আকারে লেখা যাবে না। এক্স স্কোয়ার -6 রুট এক্স। আচ্ছা দেখো, এখানে কিন্তু এটা এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকালস টু 0 আকারে প্রথমেই লেখা যাচ্ছে না। এক্স স্কোয়ার যে টার্মটা আছে তার সামনে যে সংখ্যা সেটা হলো 1, এর মান 1 হয়ে গেল, কিন্তু পরের যে আমাদের পদটা আছে সেখানে কিন্তু এক্সের সাথে তার সহগ জুড়ে আছে, নাকি রুট এক্সের সাথে। রুট এক্সের সাথে কিন্তু কোনো সহগ জুড়ে নেই, কিন্তু আমরা যে সমীকরণটা দেখতে পাচ্ছি সেখানে রুট এক্স দেওয়া আছে। তাহলে রুট এক্স মানে কি? এক্স টু দি পাওয়ার হাফ, কিন্তু আমাদের চাই এক্স টু দি পাওয়ার 1। বি এক্স এই যে আছে এর মানে কি? এক্সের পাওয়ারে 1, কখনো হাফ কিন্তু হবে না। তাহলে এই সমীকরণের আকারে কিন্তু লেখা যাবে না। তাহলে লিখে দেবে যে এই যে সমীকরণটা, এই সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকালস টু 0 এর আকারে লেখা যাবে না। পরের প্রশ্ন, এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। আচ্ছা, এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ারকে যদি আমি ভাঙি তাহলে হয়ে যায় এ স্কোয়ার, মানে এটা এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এক্ষেত্রে এ মানে হলো এক্স, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 2ab বলতে 2 ইন্টু এ মানে হলো এক্স, বি মানে কত 2, প্লাস বি স্কোয়ার বলতে 2a স্কোয়ার, তার মানে এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4x প্লাস 4। তাহলে দেখতে পাচ্ছি যে এর যে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ এই পদটা, এইটা কিন্তু এর সাথে একদম হুবহু ম্যাচ হয়ে যাচ্ছে। তো সমান চিহ্নের এপাশ ওপাশ যদি ম্যাচ হয়ে যায় তো এটিকে আমরা অভেদ বলবো। আর অভেদকে কিন্তু কোনোভাবেই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যাবে না, অর্থাৎ এটি হলো একটি অভেদ, তাই এটা কোনোভাবেই পসিবল না এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর আকারে লেখা। প্রশ্ন, এ মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকালস টু 0 এই সমীকরণটিকে এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ বলা যাবে না সেটা নির্ণয় করি। দেখো, যদি এই a মাইনাস 2 আমরা কি পড়েছিলাম, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে তখনই যখন এ কিন্তু কোনোভাবেই 0 হবে না, অর্থাৎ এক্স স্কোয়ারের যে সহগ, যে সাথে আছে সহগ, সেটা কোনোভাবেই 0 হবে না।
এক্ষেত্রে এক্স স্কোয়ারের যে সাথে আছে সে হলো এ মাইনাস টু, তাহলে এ মাইনাস টু কিন্তু কখনোই জিরো হওয়া যাবে না। যদি এ মাইনাস টু জিরো হয়ে যায় তখন কিন্তু সেটি দ্বিঘাত সমীকরণ হবে না, দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না যখন, তার মানে আমরা এ মাইনাস টুকে জিরো বানাবো। তাহলে এ মাইনাস টুকে আমরা যদি জিরো বানাই তাহলে এ সমান কত হয়ে যাবে, টু যদি ও পাশে যায় তাহলে এ সমান হয়ে যাবে টু। অর্থাৎ তখনই মানে এ সমান যখন টু হবে তখনই কিন্তু এই সমীকরণটাকে আর দ্বিঘাত সমীকরণ বানানো যাবে না, অর্থাৎ এ এর মান 2-এর জন্য দ্বিঘাত সমীকরণ গঠিত হবে না। পরের প্রশ্ন, এক্স বাই 4 মাইনাস এক্স ইকুয়ালস টু 1/3x। তাহলে এক্স বাই 4 মাইনাস এক্স ইকুয়ালস টু 1/3x, এইটাকে কি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 আকারে প্রকাশ করা যাবে? আর যদি প্রকাশ করা যায় সেই ক্ষেত্রে এক্সের সহগ কত হবে তা নির্ণয় করতে হবে আমাকে। তাহলে কোনাকুনি গুণ করে দিই, 3x গুণ এক্স সমান 3x স্কোয়ার, 4 মাইনাস এক্সের সাথে যদি আমি 1-এর গুণ করি তাহলে হয়ে যায় 4 মাইনাস এক্স। এপাশে নিয়ে আসি 3x স্কোয়ার মাইনাস এক্স, এপাশে গেলে হয়ে যায় প্লাস এক্স, আর প্লাস 4 এপাশে এলে হয়ে যায় মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 0। এই সমীকরণে আমরা দেখতে পাচ্ছি যে এই সমীকরণে এক্সের যে সহগ, এক্সের যে সহগ সেটা কত আছে, এক্সের সামনে কি আছে, 1 আছে, কিছু নেই মানে কি আছে, 1 আছে। তাহলে এক্সের সহগ এক্ষেত্রে কী হবে, এক্সের সহগ হয়ে যাবে সহগ সমান 1। আর এই যে সমীকরণটা তৈরি হলো এটাকে কি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 আকারে লেখা গেছে? হ্যাঁ, অবশ্যই গেছে, কারণ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই সমীকরণটা। তাহলে এখানে এক্স স্কোয়ারের যে সহগ আছে মানে এর মান এখানে কত 3, প্লাস বিএক্স আছে আর এখানে শুধু এক্স, তাহলে এক্সের সামনে কি আছে 1, তাহলে বি এর মান 1, আর সি এর মান কত আছে -4 ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে এটা লেখা যায়। সেক্ষেত্রে এক্সের সহগ কত হয়ে গেল আমাদের 1। পরের প্রশ্ন, থ্রি এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়ালস টু এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2, এটাকে কি এই সমীকরণের আকারে প্রকাশ করতে পারি? এই পাশটা একই রাখছি, এই সাইডটায় গুণ করে দিচ্ছি। তাহলে এক্স গুণ এক্স এক্স স্কোয়ার প্লাস 3 গুণ এক্স 3x প্লাস 4 গুণ এক্স প্লাস 4x প্লাস 3 গুণ 4 3 4 12 প্লাস 2। সেম রাখলাম এই পাশটা, এক্স স্কোয়ার প্লাস 4 আর 3 কত হয় 7, তাহলে এখানে হয়ে যাচ্ছে 7x, আর 12 আর 2 কত হচ্ছে 14। এক্স স্কোয়ারকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 3x স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার বাদ হয়ে যায়, মাইনাস হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে 2x স্কোয়ার প্লাস 7x, আর এখানে আছে প্লাস 7x, এই প্লাস 7xকে যদি এ পাশে নিয়ে আসি হয়ে যায় -7x, তাহলে প্লাস 7x আর -7x কাটা যায়, আর বাদ বাকি আছে 23, আর এই পাশে আছে 14কে পাশে আনলে -14 হয়ে যাবে, তাহলে 23 থেকে -14 বাদ দিয়ে দাও, 9 হচ্ছে, +9, কারণ 23-এর বড় সংখ্যার সামনে সাইন প্লাস আছে, তাহলে এইটা সমান 0 হয়ে যাচ্ছে। একটা স্টেপ জাম্প করলাম, তোমরা কিন্তু স্টেপ জাম্প করবে না পরীক্ষায়, ঠিক আছে? তাহলে 2x স্কোয়ার প্লাস 9 ইকুয়ালস টু 0, এই সমীকরণটা কি আদৌ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 আকারে লেখা হয়েছে? এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি
ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ারের যে সহগটা আছে সেটা এ, আর এখানে এক্স স্কোয়ারের সহগ কি আছে 2, যেটা বাস্তব সংখ্যা। বিএক্সের কিন্তু এখানে কোনো মান নেই, কারণ এখানে এক্সের কোনো সহগ নেই। এক্সের সহগ কিন্তু এখানে দেখা যাচ্ছে না, এতে কোনো সমস্যা নেই, কারণ আমরা যখন এই ইকুয়েশনটা পড়ছিলাম তখন দেখছিলাম যে এখানে এক্স স্কোয়ারের যে সহগ আছে সে কখনো 0 হবে না, অর্থাৎ এ নট ইকুয়ালস টু 0। আর এ 0 হয়নি, এ কিন্তু 2 হয়েছে। সমস্যা কোথায়? সমস্যা নেই। এবার বি, এখানে বি এর ভ্যালু কিছু নেই মানে কি 0, একটা বাস্তব সংখ্যা, এতে কোনো সমস্যা নেই। আর সি এর যে মান সেটা হলো 9, এটাও একটা বাস্তব সংখ্যা, তাহলে প্রত্যেকটা মানই দেখা যাচ্ছে, শুধু এই পদটা এখানে প্রেজেন্ট নেই। প্রেজেন্ট নেই মানে কি ইনভিজিবল, এখানে 0 আছে, ভি ইকুয়ালস টু 0, সেই জন্যই এই গোটা পদটা 0 হয়ে আছে। তাহলে এটা কিন্তু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এরই একটা সমীকরণ। তাহলে তুমি লিখতেও পারো অ্যান্সারে যে অতএব প্রদত্ত সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করা গেলে সমীকরণটি হয় 2x স্কোয়ার প্লাস 9 ইকুয়ালস টু 0। x প্লাস 2 এর হোল কিউব ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এই সমীকরণটাকে কি আগের মতোই একইভাবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর আকারে লেখা যায়? এটা কিউবের সূত্র, এ প্লাস বি এর হোল কিউব। এ প্লাস বি এর হোল কিউবের সূত্রে কি হয়? এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এখানে হয়ে যাবে এক্স কিউব প্লাস 3 এক্স স্কোয়ার ইন্টু 2 প্লাস 3 এক্স ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 কিউব ইকুয়ালস টু, এখানেও গুণ করে দিচ্ছি, এক্স স্কোয়ার গুণ এক্স হয়ে যাচ্ছে এক্স কিউব মাইনাস এক্স। তাহলে এক্স কিউব প্লাস 3 দুগুণে 6 এক্স স্কোয়ার প্লাস 3 গুণ 2 স্কোয়ার মানে 4, 3 4 12 এক্স প্লাস 2 এর কিউব বলতে 8 বোঝাচ্ছে। এই পাশে নিয়ে আসছি এক্সের কিউবকে, তাহলে এক্সের কিউব এই পাশে এলে মাইনাস এক্সের কিউব হয়ে যায়, মাইনাস এক্স কিউব, আর এইটা প্লাস এক্স ইকুয়ালস টু 0। এক্স কিউব কিন্তু এক্ষেত্রে কেটে যাচ্ছে, তাহলে সমীকরণটা হচ্ছে আমাদের 6x স্কোয়ার, দেখো 12x এর সাথে এই 12x এর সাথে যদি x এর যোগ করি তাহলে হয়ে যায় 13x, আর শুধুমাত্র এখানে পড়ে আছে প্লাস 8, তাহলে প্লাস 8কেও আমরা লিখবো ইকুয়ালস টু 0। এই সমীকরণের আকারে আমরা প্রকাশ করছি। এবার বলছে যে প্রত্যেক ক্ষেত্রে দেখো প্রকাশ তো হলো, এবার বলছে এক্স স্কোয়ারের যে সহগ আছে সেইটা লিখতে হবে, এক্সের যে সহগ আছে সেটাও লিখতে হবে, এক্স টু দি পাওয়ার 0 যে সহগ আছে সেটাও কিন্তু এখানে লিখতে হবে। তাহলে আমরা দেখি যে এক্স স্কোয়ারের সহগ কত। এক্স স্কোয়ারের সহগ এখানে দেখতে পাচ্ছি এ, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ এখানে কি হয়ে যাবে 6, তাহলে এক্স স্কোয়ারের যে সহগটা হবে কত হবে 6। এক্সের যে সহগ, এক্সের যে পাশে আছে সাথে আছে সহগ, এটা হয়ে যাবে 13, তাহলে এক্সের সহগ হয়ে যাবে 13। আর এক্স টু দি পাওয়ার 0,
দেখো এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার জিরো মানে কি 1, এক্স টু দি পাওয়ার জিরো মানে কি 1। তাহলে এক্স টু দি পাওয়ার জিরো কিন্তু 8-এর পাশে আছে। 8-এর পাশে যদি আমি এক্স টু দি পাওয়ার জিরো লিখি তাহলে কি কোনো সমস্যা হবে? কারণ এক্স টু দি পাওয়ার জিরোর ভ্যালু তো 1, তার মানে 8 8, তার মানে 8-এর পাশে কিন্তু একটা ইনভিজিবল এক্স টু দি পাওয়ার জিরো আছে। তাহলে এক্স টু দি পাওয়ার জিরোর পাশে কি আছে 8, তার মানে 8 হবে এক্স টু দি পাওয়ার জিরোর সহগ। তাহলে আমরা লিখে দিচ্ছি এক্স টু দি পাওয়ার জিরোর সহগ হয়ে যাচ্ছে 8। পরের প্রশ্ন 5-এরটা, নিচের বিবৃতিগুলো থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। প্রথম বিবৃতি আমাদের কি বলছে? 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে যেহেতু কোনো অংশের কথা এখানে বলা হয়নি, তো আমরা ধরে নিচ্ছি যে একটা অংশের যে পরিমাণ সেটা এক্স, অপর অংশের বর্গের সমান। তাহলে অপর অংশটা কি হবে? অপর অংশটি এক অংশের বর্গের সমান। তার মানে আমরা ধরে নিয়েছি একটা অংশ হলো এক্স, তাহলে এই অংশের বর্গের সমান মানে এক্স স্কোয়ার। অপর অংশটা কি হবে? এক্স স্কোয়ার। এই 42কে এমন দুটো অংশে বিভক্ত করছিল, মানে 42কে দুটো পার্টে এরা ভাগ করেছিল। কোনো একটা অংশ তার অপর অংশের বর্গের যোগ করি, তাহলে এটার মান চলে আসবে 42। এক্স প্লাস এক্স স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? 42। তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে এক্স প্লাস এক্স স্কোয়ার সমান 42। এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে এক্স স্কোয়ারটাকে আগে দিলাম, প্লাস এক্স লিখলাম, আর 42টাকে এ পাশে আনলে -42 ইকুয়ালস টু 0। এটা কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মতো দেখতে? হ্যাঁ, অবশ্যই, কারণ এটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই সমীকরণটাকে সম্পূর্ণ সিদ্ধ করছে। কারণ এর মান বাস্তব, বি এর মানও বাস্তব সংখ্যা, এক্সের সামনে আছে 1, এর সামনে আছে 1 বাস্তব সংখ্যা, সি এর মান -42 এটাও একটা বাস্তব সংখ্যা। আর কি এ নট ইকুয়ালস টু 0, এ যদি 0 হতো তাহলে এই গোটা টার্মটা 0ই হয়ে যেত। তো এ নট ইকুয়ালস টু 0 আছে, তাহলে এটা কিন্তু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে সিদ্ধ করছে। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সার লিখতে পারি, অতএব নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস এক্স -42 ইকুয়ালস টু 0। পরের প্রশ্ন, দুটো ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। এবার অযুগ্ম সংখ্যা আমরা কিভাবে ধরে নিতে পারি এক্সের বেসিসে? পরপর দুটো ক্রমিক অযুগ্ম সংখ্যা আমাদের লিখতে যাই, তাহলে আমাকে এইভাবে এক্সটাকে ধরতে হবে যে ধরি দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যাগুলি হলো, একটাকে ধরবো আমরা 2x - 1 এবং অপরটিকে আমরা ধরবো 2x + 1। আচ্ছা, এটা এরকমভাবে কেন ধরলাম? এটা শুধুমাত্র ধরেছি আমার এই অযুগ্ম টার্মটাকে ম্যাচ করার জন্য আর এই ক্রমিক সংখ্যাটাকে ম্যাচ করানোর জন্য। যদি আমি শুধুমাত্র এক্স ধরতাম বা তার পরের সংখ্যা ধরতাম x + 1, এক্ষেত্রে কিন্তু ক্রমিক অযুগ্ম সংখ্যা হতো না।
যেরকম একটা এক্সাম্পল দিলে তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পারবে। ধরো এই এক্সের মান, এই এক্সের মান আমি ধরলাম 1, সাপোজ এক্সের মান 1, তাহলে এক্সের মান যদি 1 হয়ে যায় তাহলে এটা কত হবে? এটা 1, তার মানে 2-এর সাথে 1-এর গুণ হবে, 2 একে 2 মাইনাস 1 সমান কত হচ্ছে? 1। এবং পরের সংখ্যাটা কত হবে? এক্সের মান যদি 1 হয় তাহলে 2 একে 2 প্লাস 1 সমান হয়ে যাচ্ছে 3। তাহলে দেখো এটা কিন্তু পজিটিভ নাম্বার, এটাও পজিটিভ নাম্বার, তাই না? আর এরা কিন্তু প্রত্যেকেই অযুগ্ম সংখ্যা, 1, 3 অযুগ্ম সংখ্যা। একইভাবে তোমরা যদি এক্সের জায়গায় মনে মনে 2 বসাও, এক্সের ভ্যালু 2 বসাও, তাহলে 2 দুগুণে 4 মাইনাস 1, 4 মাইনাস 1 কত হচ্ছে? 3। আর এক্সের ভ্যালু এখানে যদি 2 বসাও তাহলে 2 দুগুণে 4 প্লাস 1 কত হচ্ছে? 5। তাহলে দেখো 3 এবং তার পরের সংখ্যাটাই অযুগ্ম সংখ্যা কত? 5। আগে কত এসেছিল? 1 এবং তার পরেরই অযুগ্ম সংখ্যাটা কত? 3। তাহলে এগুলো হয় ক্রমিক অযুগ্ম সংখ্যা। তো আমাকে এইভাবেই ধরতে হবে 2x মাইনাস 1 আর 2x প্লাস 1। তাহলে আমরা এই দুটো ক্রমিক অযুগ্ম সংখ্যা আমরা ধরে নিলাম। তাহলে এদের যে গুণফল আছে সেই গুণফলটা বলছে 143। এদের যে গুণফল সেটা 143। তাহলে আমরা লিখছি যে শর্তানুসারে 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইকুয়ালস টু 143। এখানে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র চলে আসছে, তাই না? ইজিলি হয়ে যাবে। দেখো এটা যদি আমরা a ধরি, এটা যদি b ধরি, তাহলে a মাইনাস বি আর এখানে a প্লাস বি, তাই তো? তাহলে এটার শর্টে সূত্র কী হয়ে যায়? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a এখানে কত? 2x, তার মানে 2x এর হোল স্কোয়ার মাইনাস 1 আছে, তাহলে 1-এর হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র হয়ে গেল সমান 143। যদি এটাকে ভাঙি তাহলে 2 দুগুণে 4 এক্স স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার মাইনাস 1। আর এই 143ও যদি এই পাশে আনি আমরা, মাইনাস 143 হয়ে যায় ইকুয়ালস টু 0। তার মানে এখানে 4x স্কোয়ার মাইনাস 144 হয়ে যায়। এই দুটো একই চিহ্ন আছে, মানে যোগ হয়ে যাচ্ছে, মাইনাস 144 ইকুয়ালস টু 0। তাহলে এখানে জায়গা নেই, আমি একটু উপরে করছি। এখানে যদি 4 কমন নিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 144 থেকে যদি 4 কমন নিই তাহলে আমাদের হয়ে যাচ্ছে 36, তাই না? 36 গুণ 4 হয় 144, তাহলে 4 কমন নিলে কত হবে? ভেতরে 36 ইকুয়ালস টু 0, বা এই 4 আর এই পাশে 0 আছে, যদি আনো 0/4 তাহলে 0/সামথিং 0ই হয়। তার মানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 36 ইকুয়ালস টু 0। বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলো? হ্যাঁ, অবশ্যই হয়েছে, কারণ এই টাইপের অঙ্ক আমরা আগেও শিখেছি। এ এক্স স্কোয়ার এখানে প্রেজেন্ট আছে, এক্স স্কোয়ার, আর এর ভ্যালু 1, ইনভিজিবল 1 আছে, কোনো সমস্যা নেই। কিন্তু বি এক্সের টার্মটা এখানে প্রেজেন্ট নেই, কারণ এখানে আমরা বি ইকুয়ালস টু 0 আছে। বি ইকুয়ালস টু 0 থাকা মানে কি? এই গোটা ভেতরের বি এক্স টার্মটাই 0 হয়ে যাওয়া, নেই ওটা। আর সি আছে, সি মাইনাস 36, মানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর আকারই কিন্তু এটাকে দেওয়া হয়েছে। তার মানে এটাই হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বোঝে? অতএব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ টি হলো এইটা, এক্স স্কোয়ার মাইনাস 36 ইকালস টু 0। পরের অঙ্কটা দেখি, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। এবার আছে ক্রমিক সংখ্যা, এবার কিন্তু ধরাটা আমার অনেক ইজি। তাহলে ক্রমিক সংখ্যা কি করে ধরতে হয় একটু শিখে নিই। ধরি দুটি ক্রমিক সংখ্যা, একটা হলো এক্স এবং অপরটি এক্স প্লাস 1। দেখো এখানে কেন ইজি, কারণ এই এক্সের ভ্যালু যদি আমরা 1 ধরি তাহলে পরের সংখ্যাটা কত হবে? এটা 1 প্লাস 1, 2। এটা তো বলেছে শুধু ক্রমিক সংখ্যা, কোনো কিছু বলেনি, আর এখানে বলেনি যুগ্ম অযুগ্ম কিছুই বলেনি। তাহলে এটা
ক্রমিক সংখ্যা, একটা যদি এক্স হয় তাহলে পরেরটা পরের সংখ্যা এক্স প্লাস ওয়ান, এখানে যদি 2 হয় পরেরটা কত 2 প্লাস 1 3, 2 3, এগুলো পরপর যাচ্ছে ক্রমিক সংখ্যা। তাহলে শর্তানুসারে এর বর্গ আর এক্স প্লাস ওয়ান স্কোয়ার এই দুটোর বর্গর যোগফল সমান 313। ভেঙে নিচ্ছি, এটাকে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার বলতে এক্স স্কোয়ার প্লাস 2, এ মানে এক্স, বি মানে 1, মানে 2x গুণ 1 মানে 2xই হয়, প্লাস বি স্কোয়ার বলতে এই 1 স্কোয়ার, 1 স্কোয়ার কত হয়, একই হয়। আর এই 313টাকে এই পাশে আনলাম, 313 হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস, এখানে বিপরীত সাইন যুক্ত আছে তাই এদের মধ্যে কি হবে, বিয়োগ হবে, আর বড় সংখ্যার সামনে যে চিহ্ন সেই চিহ্নটা বসবে। 313 এখানে বড় তাই মাইনাস বসলো তার সামনে, যেহেতু মাইনাস আছে, অর্থাৎ এখানে হয়ে যাবে 312 সমান 0। তাহলে আমি যদি 2 কমন নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস, এখানে কত হচ্ছে 156, কারণ 156 টু যা 312। আচ্ছা, তাহলে ইকুয়ালস টু 0, 2 চলে গেল, কারণ 2 ওপাশে গেলে 0 বাই নিচে 2 হয়, তাহলে 0 বাই সামথিং যাই হোক না কেন নাম্বার সেটা 0ই হয়, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়ালস টু 0। হ্যাঁ, তাহলে এখানেও সেই একই কথাই লিখবে, নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা হলো এইটা। উত্তরটা লিখে নিও আগের মতনই, সেম টু সেম। একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটারের বেশি। দেখো লেখা আছে প্রস্থ অপেক্ষা, কার অপেক্ষা, প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে এখানে প্রস্থ সম্বন্ধে কোনো ইনফরমেশান দেওয়া নেই, তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি প্রস্থটা সমান এক্স। তাহলে আয়তকার ক্ষেত্রের প্রস্থ সমান এক্স। এখানে যেহেতু মিটার আছে একক তাই আমরা মিটার দেব। আর দৈর্ঘ্য সমান কত হবে তাহলে, অতএব দৈর্ঘ্য সমান আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, 3 মিটার বেশি, তাহলে এক্স প্লাস 3 মিটার, এক্স প্লাস 3 মিটার। দেখো এই কোণটা তো 90 ডিগ্রি, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, এটা যদি দৈর্ঘ্য এ ধরি প্রস্থ বি, তাহলে এইটা অতিভুজ বার করতে, তাই না, এই অতিভুজটা, সরি বন্ধুরা, এই অতিভুজটা যখন আমরা বার করতে যাব তখন কি হবে, অতি স্কোয়ার সমান কি হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এইটা লম্ব হয়ে যায় বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এই ক্ষেত্রেও সেম নিয়ম প্রযোজ্য হবে, কারণ এই অতিভুজটাই তো কর্ণ। অতএব আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান কত হচ্ছে, দেখো আমাদের প্রস্থ আছে কত এক্স, মানে এই বি এর জায়গায় আমরা ধরতে পারি এক্স, আর দৈর্ঘ্য আছে কত এক্স প্লাস 3। কর্ণের দৈর্ঘ্য কত হবে, প্রথমে আমরা রুটের মধ্যে নিয়ে যাব এবং দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার দেব। দৈর্ঘ্যের স্কোয়ার এখানে এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার মানে এক্স স্কোয়ার। তাহলে এইটাকে যদি ভাঙি তাহলে কি পাচ্ছি, আচ্ছা আগে আমরা শর্তটা করে নিই, ঠিক আছে। শর্ত কি, যে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার বলা আছে অঙ্কে, কর্ণের দৈর্ঘ্য কত মিটার, 15 মিটার। তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি এই রুট ওভার এই টার্মটা এক্স প্লাস 3 এর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এইটা ইকুয়ালস টু 15। এবার এই রুটটা ওঠাতে গেলে কি করতে হবে, আমাকে বোথ সাইডে স্কোয়ার করতে হবে। এই সাইডে যদি স্কোয়ার করি তাহলে রুট উঠে যায়, তাই না, বর্গ করলে কি হয়, রুট উঠে যায়, তাহলে স্কোয়ার করলাম রুট উঠে গেল, কিন্তু এই সাইডে স্কোয়ার করলে কি হবে, 15-র স্কোয়ারটা থেকে যাবে। তাহলে 15 স্কোয়ার সমান আমরা জানি 225, আর এখানে হয়ে যাচ্ছে এটা ভাঙলে এক্স স্কোয়ার প্লাস 2ab, 2ab বলতে 3 দুগুণে 6, এক্স প্লাস 3 স্কোয়ার বলতে 9 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে।
তাহলে এখানে আর কি হচ্ছে দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মিলে 2x স্কোয়ার প্লাস 6x থাকছে, আর এই পাশে 9, আর এই পাশে 225 এই পাশে নিয়ে এলে মাইনাস হয়ে যায়, তো মাইনাস চিহ্নটাই থাকবে কারণ 225 বড় আর এদের মধ্যে বিয়োগ হবে, তাহলে হয়ে যাবে 216। কত হয়ে যাচ্ছে, 225 থেকে 9 বাদ গেলে 216 ইকুয়ালস টু 0। এখানে যদি 2 কমন নিই আমরা, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়ালস টু 0। তাহলে খানিকটা এই পাশে জায়গা নিচ্ছি বন্ধুরা, কারণ এখানে জায়গা নেই, তাহলে 2টা উড়ে যাচ্ছে ও পাশে গেলে, পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়ালস টু 0। অ্যান্সার লিখে দেবো, নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়ালস টু 0। পরের প্রশ্ন, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কেজি চিনি ক্রয় করলেন। কয়েক কেজি চিনি, কত কেজি চিনি জানি না, তো ওটা আমরা ধরি 80 টাকায় x কেজি চিনি কিনলেন, ক্রয় করলেন। যদি ওই টাকায় মানে 80 টাকাতেই যদি 4 কেজি চিনি আরও বেশি পেতেন, তবে তার কেজি প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তার মানে চিনি যেহেতু একই দামে বেশি, মানে চিনির ভ্যালুয়েশনটা কম। আমরা ধরে নিয়েছি যে 80 টাকায় তিনি আগে x কেজি চিনি কিনতেন। 1 কেজি চিনি কিনলে তার ক টাকা লাগতো আমরা আগে দেখে নিই। x কেজি চিনির দাম কত, 80 টাকা ভাই। 1 কেজি চিনির দাম কত হবে, অতএব 1 কেজি চিনির দাম কত হবে, 80/x, এত টাকা। যে ওই টাকায় তিনি আরও 4 কেজি চিনি বেশি পেতেন। 4 কেজি চিনি আরও বেশি পেতেন। আগে কত কেজি চিনি পাচ্ছিল, x কেজি। একই টাকায় মানে এই 80 টাকাতেই তিনি যদি আরও 4 কেজি বেশি পান, তাহলে 1 কেজি চিনির ভ্যালু কত হবে, এখানে আগে x কেজি পাচ্ছিল, তাহলে এখন x প্লাস 4 কেজি পাবে, তাই না। লিখি যে যদি 80 টাকায় 4 কেজি চিনি, অর্থাৎ 4 কেজি চিনি বেশি, এটা লিখতে হবে, বেশি পান, অর্থাৎ x প্লাস 4 কেজি চিনি পান, অতএব 1 কেজি চিনির দাম তখন কি হচ্ছে, মানে এই অবস্থায় যখন চিনিটা বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে, কত হয়ে যাবে, 80/x প্লাস 4, এত টাকা। অনুসারে প্রথম ক্ষেত্রের দাম থেকে, মানে এইটা থেকে আমরা পরের দামটা বিয়োগ করে দেবো, তাহলে 80/x মাইনাস 80/x প্লাস 4 ইকুয়ালস টু 1। 80 যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে x ইন্টু এক্স প্লাস 4 লসাগু হয়ে যায়। 80 বাইরে বেরিয়ে এসছে, মানে সবার মাথার উপরে 1 1 আছে, তাই না। তাহলে এটা হয়ে যাবে x প্লাস 4x, এক্স প্লাস 4 আর মাইনাস এক্স ইকুয়ালস টু 1। তাহলে এটা কেটে গেল। 4 আষ্টে 32, মানে 320, উপরে 320, নিচে এক্স স্কোয়ার প্লাস গুণ করে দিলে 4x ইকুয়ালস টু 1। এখানে তো জায়গা নেই, আমি এখানটায় যাচ্ছি, তাহলে কোনাকুনি গুণ করে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 4x সমান 320 হয়ে যাচ্ছে, তাই না। এই পাশে যদি আনি, তাহলে হয়ে যায় এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320
ইকুয়ালস টু 0। তাহলে এটাই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে এই সমীকরণটাই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। উত্তরটা লিখে নিও। দুটো স্টেশন দিয়েছে, তাদের মধ্যে দূরত্ব দেওয়া আছে 300 কিলোমিটার। একটা ট্রেন প্রথম স্টেশন থেকে একই বেগে দ্বিতীয় স্টেশনে গেল। তাহলে এ একটা স্টেশন আর বি একটা স্টেশন, এদের মধ্যে যে দূরত্বটা দেওয়া আছে সেটা 300 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে এ স্টেশন থেকে বি স্টেশনে যখন ট্রেনটা গেল তখন ট্রেনটির বেগ একই বেগ ছিল। কোন বেগ সেই সম্বন্ধে কোনো ইনফরমেশন এখানে দেওয়া নেই। এবার বলছে যে হঠাৎ করে যদি ট্রেনটার বেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হয়ে যায়, তাহলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগে। 5 কিলোমিটার যদি বেশি হয়ে যায় ট্রেনের বেগ, তাহলে দ্বিতীয় স্টেশনে যেতে কম সময় লাগবে, তাই না? কত ঘন্টা কম সময় লাগে? 2 ঘন্টা কম সময় লাগে। প্রথমে আমরা দেখব যে কোনটা দেওয়া নেই। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনের গতিবেগটা যে একই বেগে গেছিল প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে, সেইটা দেওয়া নেই। আমরা সেটা ধরে নেব। তাহলে ধরি ট্রেনটির সমবেগ অর্থাৎ সমান বেগ গতিবেগ, ট্রেনটির গতিবেগ সমান এক্স কিমি পার ঘন্টা, মানে কিলোমিটার পার আওয়ারে আমরা লিখলাম। ঠিক আছে, তাহলে ট্রেনটার গতিবেগ হলো এক্স কিলোমিটার পার আওয়ার। তাহলে বলো যে এক্স কিলোমিটার পার আওয়ার মানে 1 ঘন্টায় যাচ্ছে ও এক্স কিলোমিটার। এটাকেই সহজ ভাষায় আমরা লিখতে পারি যে এক্স কিলোমিটার যায়, অতএব ট্রেনটি এক্স কিলোমিটার যায় কত ঘন্টায়? 1 ঘন্টায়। তাহলে 1 কিলোমিটার কত ঘন্টায় যাবে? 1/x ঘন্টায়। আর যেতে হবে ওকে কত কিলোমিটার? 300 কিলোমিটার, কারণ দুটো স্টেশনের দূরত্বই 300 কিলোমিটার। তাহলে ওকে 300 কিলোমিটার যেতে ওর সময় লাগবে কত সেটা বার করি। তাহলে 1/x ইন্টু 300, তার মানে এখানে হলো আমাদের 300/x ঘন্টা। একের সাথে গুণ হয়ে গেল 300, তাহলে 300/x ঘন্টা। যদি ট্রেনটির গতি এক্স প্লাস 5 মানে 5 কিলোমিটার বেশি হয়, কিলোমিটার পার ঘন্টা হয়, তাহলে আমরা ঐকিক নিয়মে কি লিখতে পারি যে অতএব এক্স প্লাস 5 কিমি যায় 1 ঘন্টায়। 1 কিলোমিটার যাবে কত ঘন্টায়? 1/x প্লাস 5 ঘন্টায়। আর ওকে যেতে হবে কত কিলোমিটার? 300 কিলোমিটার। তাহলে 300 কিলোমিটার যাবে কত ঘন্টায়? 1/x প্লাস 5 ইন্টু 300, মানে 300/x প্লাস 5 ঘন্টায়, তাই না? তাহলে প্রথমে যখন ওর বেগ কম ছিল তখন ওর সময় লেগেছে 300/x ঘন্টা, যখন ওর বেগটা বাড়িয়েছে তখন সময় লেগেছে 300/x প্লাস 5 ঘন্টা, তাই না? তাহলে সময় কম লাগছে কোনটায়? সময় কম লাগছে এখানে, সময় বেশি লাগছে এখানে। আর দুটো সময়ের পার্থক্য কত? বলছে যে যদি স্পিডটা বাড়িয়ে নিত তাহলে 2 ঘন্টা কম সময় লাগতো ট্রেনের। তাহলে শর্তানুসারে আমরা বলতে পারি, শর্তানুসারে প্রথমবার কিন্তু ওর বেশি সময় লেগেছে, তাই প্রথম সময়টা থেকে দ্বিতীয় সময়টা বাদ দিয়ে দেব, আর যেটি হলো 2 ঘন্টা, তাই না? কারণ ওর 2 ঘন্টা ও বাঁচিয়েছে ট্রেনের স্পিডটা বাড়িয়ে। আর এবারে সমাধান করি আমরা। 300 কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকছে 1/x মাইনাস 1/x প্লাস 5 সমান 2।
বা 300 থাকলো এখানে, লসাগু হলো এক্স ইন্টু এক্স প্লাস 5, নিচের দুটোর গুণ লসাগু হয়ে যাচ্ছে, ওপরে হয়ে যাচ্ছে এক্স যেহেতু নিচে আছে তাই এক্স প্লাস 5 ইন্টু 1, তার মানে এক্স প্লাস 5 মাইনাস এখানে শুধু এক্স পড়ে থাকছে মাইনাস এক্স, তাহলে এই এক্স কাটা গেল আমাদের, সমান 2 হলো। এপাশে জায়গা নেই, আমরা এ পাশটায় চলে আসি। দেখো এপাশে যদি আসি তাহলে এই 300-র সাথে আমরা গুণ করব 5-এর, তাহলে হয় 3 5 1500, আর নিচে আমাদের থাকে এক্স ইন্টু এক্স প্লাস 5, আর এপাশে 2, ওপরে 1500 থাকলো, নিচে এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়ালস টু 2, কোনাকুনি যদি আমরা গুণ করে দিই তাহলে হয়ে যায় 2 ইন্টু এক্স স্কোয়ার, 2x স্কোয়ার প্লাস 5 গুণ 2 10x ইকুয়ালস টু 1500। 2 যদি কমন নিয়ে নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x সমান 1500। এবার এই 2কে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে বাই 2 হয়ে যায়, কেটে যদি ফেলি হয়ে যায় 750। 750কে যদি এপাশে নিয়ে আসি তাহলে হয় এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়ালস টু 0। যেহেতু শুধুমাত্র সমীকরণ করতেই বলেছে, কোনো সমাধান চাইনি, তাই আমাদের এত দূর রাখলেই হবে। নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়ালস টু 0। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তাহলে কত টাকায় কিনেছিলেন সে সম্বন্ধে কোনো আইডিয়া নেই, বলছে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকায় তার লাভ হয়েছিল। তিনি যদি 10 টাকায় ঘড়িটা কেনেন তাহলে তার লাভ হয় 10%। তিনি যদি 20 টাকায় ঘড়িটা কিনতেন তাহলে তার লাভ হবে 20%। এবার যেহেতু বলা নাই ক টাকায় তিনি কিনেছিলেন, তাই আমরা ধরে নেব যে এক্স টাকায় তিনি কিনেছিলেন, তাহলে তার লাভ কত হবে, এক্সের ওপর x%। 20 টাকায় কিনলে 20-র ওপর 20% যদি হয়, 10 টাকায় কিনলে 10% যদি হয়, তাহলে এক্স টাকায় কিনলে x% হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি, তিনি ঘড়িটি এক্স টাকায় ক্রয় করেন, তার লাভ একটু আগে আমরা দেখলাম যত টাকা ক্রয় মূল্য ছিল তত পার্সেন্ট লাভ, এক্স টাকা ক্রয় মূল্য কেনা দাম, তাহলে তার লাভ হবে x%। অতএব বিক্রয় মূল্য কী হবে বলো, বিক্রয় মূল্য, তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য কি হয়, কেনার দাম তো পড়েই, ধরো আমি কোনো একটা ঘড়ি 10 টাকায় কিনলাম, এর ওপর আমি 5% লাভ রাখলাম, তাহলে লাভটা কার উপরে হবে, 10 টাকা তো আমার কেনা দাম, এটা তো এটার উপরেই তো আমাকে বিক্রি করতে হবে, তাহলে কেনা দামের উপরেও যদি আমি, কেনা দাম এটা, তার উপরে যদি 5% ইন্টারেস্ট লাগাই তাহলে 5/100 হয়ে যাচ্ছে, তাহলে ক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্যের 5% যোগ হয়ে যাচ্ছে, তবেই বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে। তাহলে এই ক্ষেত্রে ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্যটা তো আমার লাগবেই, ক্রয় মূল্যের নিচে তো আমি বেচতে পারবো না, কেনা দামের নিচে কি আমি বেচতে পারবো ঘড়ি, পারবো না, তাহলে এক্সটা তো আমার থাকলো ক্রয় মূল্য, এবার তার উপরে ও লাভ করেছে কার কত পার্সেন্ট, x%, লাভটা কার উপরে হয়, ক্রয় মূল্যের উপরে হয়, তাহলে এক্সের x%, এটা টোটালটা হয়ে যাচ্ছে এর বিক্রয় মূল্য। তাহলে এক্স প্লাস এক্স এর মানে কি গুণ, তাহলে এক্স পার্সেন্টেজ চিহ্ন ওঠালে নিচে হয়ে যায় 100, তাহলে এটা সমান হয়ে যাচ্ছে এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 100। আচ্ছা, এই যে বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্যটা আসলে কত, বইয়ে দেওয়া আছে যে 336 টাকায় তিনি বিক্রি করেন ঘড়িটি, তাহলে শর্তানুসারে
এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 100 এটা সমান 336। 100 লসাগু হয়ে যাচ্ছে, 100-র সাথে এক্সের গুণ হলে 100x, আর এখানে এক্স স্কোয়ার পড়ে থাকছে, এক্স স্কোয়ার সমান 336। তাহলে 100x ওপরে থাক, প্লাস এক্স স্কোয়ারও থাকলো, এই সাইডে গুণ হয়ে গেল কোনাকুনি 336, 100-র সাথে গুণ হলে দুটো শূন্য অ্যাড হয়ে গেল। তাহলে এটাকে যদি আর একটু সাজিয়ে লিখি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 33600 এইটা সমান 0। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিন্তু আমার তৈরি হয়ে গেল। তাহলে আমরা লিখব কি, উত্তরে লিখব অতএব নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো এইটা, এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 33600 ইকুয়ালস টু 0। এই উত্তরটা একটু বাড়িতে লিখে নিও। স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। এটা একটা নৌকা। এই নৌকাটার নির্দিষ্ট একটা গতি আছে। যখন স্রোত এই সোজা থাকবে, নৌকাও যাচ্ছে এই দিকে একই দিকে, তখন কিন্তু এই স্রোতটা নৌকাকে কি করবে, পুশ করবে, ঠেলবে এই সোজা, মানে হেল্প করবে নৌকাকে। তো হেল্প করা মানে কি, স্রোতের বেগটা নৌকার বেগের সাথে যোগ হয়ে যাবে। এই ঘটনাটাকে বলা হয় অনুকূল। প্রতিকূল কোনটা? প্রতিকূল হলো যখন নৌকা যাচ্ছে এই সোজা, কিন্তু স্রোত ঢেউ হচ্ছে আমাদের উল্টো দিকে, এই দিকে ঢেউ। তাহলে ঢেউ যদি অপোজিট সাইড থেকে হয়, নৌকাকে যেতে বাধা দেবে। তাহলে নৌকাকে যেতে বাধা দিলে নৌকার যে গতিটা আছে আর স্রোতের যে গতিবেগটা আছে সেইটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, তাই না? বিয়োগ হয়ে গেলে তখন নৌকার বেগ কমে আসবে এবং সে খুবই কষ্ট সহকারে সামনের দিকে এগোবে। এই দুটো জিনিস। তাহলে যখন অনুকূলে থাকবো তখন নৌকার যে স্থির জলে গতিবেগ আর যে স্রোতের বেগ সেই দুটো অ্যাড হবে, যখন প্রতিকূলে থাকবো তখন তাদের মধ্যে বিয়োগ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আমরা এক্ষেত্রে দুটো জিনিস ধরতে হবে। প্রথমটা কি, স্থির জলে নৌকার গতিবেগ, আর স্রোতের বেগ দেওয়াই আছে সেহেতু আর ধরার দরকার নেই। স্থির জলে নৌকার গতিবেগ সমান x কিমি পার আওয়ার, ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকার বেগ, একটু আগে আমরা শিখলাম যে অনুকূলে কিন্তু নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ হয়ে যায়। যোগ হয়ে গেলে কি হয়, এর নৌকার বেগটা বেড়ে যায়। তাই এক্স প্লাস এক্সটা ছিল আমাদের নৌকার গতিবেগ, আর 2 কিলোমিটার ঘন্টায় এটা ছিল স্রোতের বেগ, তাই এইটা যোগ হয়ে গেল। তাহলে এক্স প্লাস 2 কিলোমিটার পার ঘন্টা হয়ে গেল অনুকূলে। আবার আমরা দেখতে পাচ্ছি যে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কেমন হয়ে যাবে, নৌকার বেগকে বাধা দেবে, তাই না? তাহলে বাধা দিলে কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। তাহলে এত কিলোমিটার পার ঘন্টা হয়ে গেল প্রতিকূলে নৌকার বেগ। অনুকূলে প্রতিকূলে দুটো ক্ষেত্রেই কিন্তু 21 কিলোমিটারও যাচ্ছে। 21 কিলোমিটার যাচ্ছে। অনুকূলের ক্ষেত্রে আমরা দেখি, অনুকূলের ক্ষেত্রে দেখে নিই। দেখো, এক্স প্লাস 2 কিলোমিটার যায় 1 ঘন্টায়, আর ওকে যেতে হবে কতটুকু,
ওকে যেতে হবে 21 কিলোমিটার। তাহলে 21 কিলোমিটার যাবে কত ঘন্টায়? একেবারে করে দিচ্ছি, 21-এর সাথে 1 গুণ করলে 21 একে 21, x/2, আগের অঙ্কর মতো হুবহু কিন্তু। তাহলে এত ঘন্টায় দাঁড়ালো। আচ্ছা, প্রতিকূলের ক্ষেত্রে কি হবে দেখি। তাহলে প্রতিকূলের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, x-2 কিলোমিটার যায় কত ঘন্টায়? 1 ঘন্টায়। তাহলে 1 কিলোমিটার যাবে 1/x-2 ঘন্টায়, আর 21 কিলোমিটার যাবে কত ঘন্টায়? 21/x-2 ঘন্টায়। অনুকূলে যেতে সময় লাগছে এতটুকু, ফিরতে সময় লাগছে এতটুকু, তাহলে শর্তানুসারে এদের যোগফলই তো 10 ঘন্টা। তাহলে সেটাই আমরা লিখব যে শর্তানুসারে, নিচে করবে তোমরা, আমি পাশে করছি, জায়গা নেই তাই। শর্তানুসারে 21/x+2 প্লাস 21/x-2 এটা সমানই 10। 21 কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো 1/x+2 প্লাস 1/x-2 সমান 10, এটা 1। বা এখানে 21 থাকলো, লসাগু করো, গুণ হয়ে যাবে x+2 ইন্টু x-2, ওপরে x-2, পরের বার x+2 ইন্টু 1 মানে x+2 ইকুয়ালস টু 10। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারতে, দুটো ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেল। ঠিক আছে, -2 +2 কেটে যায়, ওপরে 2x হচ্ছে, x আর x মিলে 2x, তাহলে 2x এর সাথে 21-এর গুণ হলে হয়ে যায় 21 দুগুণে 42x, আর নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে x² মাইনাস বি স্কোয়ার মানে 2a² মানে হলো 4। সূত্রে ফেলে দিলাম আমরা, 10 হয়ে গেল। 10x² মাইনাস 40 ইকুয়ালস টু 42x। এই পাশে নিয়ে আসছি, 10x² মাইনাস 42x মাইনাস 40 সমান 0। এখানে যদি আমরা 5 কমন নিই, তাহলে 5 কমন নিলে এটা হয়ে যায় 2x²। না, 5 কমন নিলে হচ্ছে না, দেখো 2 কমন নিতে হবে, 2 কমন নিতে হবে। তাহলে 2 যদি কমন নিই তাহলে এখানে হয়ে যাচ্ছে 5x² মাইনাস 21x মাইনাস 20, এটা সমান 0। এবারে আমি এই 2টাকে যদি এই পাশে না লিখে এই পাশে নিয়ে যাই, তাহলে 0/2, তাহলে 0 যে সংখ্যায় থাক সেটা 0ই হয়ে যায়। তাহলে এই 2 এর কোনো ভ্যালুয়েশান নেই, তাহলে 2 মুছে দিলাম। তাহলে সমীকরণটা আমার তৈরি হয়ে গেল এইটা, 5x² মাইনাস 21x মাইনাস 20 ইকুয়ালস টু 0। তাহলে এটাই কিন্তু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আবারও বলছি, উত্তরটাও লিখে নিও খাতায়। নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো 5x² মাইনাস 21x মাইনাস 20 ইকুয়ালস টু 0। পরের প্রশ্ন, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে মহিম কিন্তু এক্ষেত্রে স্ট্রং, কার থেকে? মজিদের থেকে। কারণ মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, একই কাজ। তারা যদি একসঙ্গে কাজটা করত তাহলে 2 ঘন্টায় তারা শেষ করে দিতে পারে। মহিম আর মজিদ যদি একসাথে কাজটা করত তাহলে তারা 2 ঘন্টায় কাজটা শেষ করে দিতে পারত। এবার এখানে যে ইনফরমেশনটা দেওয়া যে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, কম সময় লাগে, তো এক্ষেত্রে কার কি সময় লাগে সেটা তো বলা নেই। তো আমরা সেই জন্য ধরে নেব যে মহিমের কাজটা করতে x ঘন্টা টাইম লাগে। মহিমের কাজ করতে সময় লাগে x ঘন্টা। অতএব মজিদের কতটুকু লাগবে সময়? মজিদের কাজ করতে সময় লাগবে x + 3 ঘন্টা।
হ্যাঁ, এবার দেখো এক্স ঘন্টায় কাজ করা মানে কি সম্পূর্ণ কাজ করা, আর সম্পূর্ণ কাজ মানে বুঝবে যে এক অংশ কাজ করা। এটা একটা চকলেট, এটা গোটাটা খাওয়া মানে বোঝাই হলো এক অংশ খাওয়া। এটা একটা জানলা, এই জানলার সম্পূর্ণ রং করা মানে বোঝাই এক অংশ রং করা। তাহলে সম্পূর্ণ কাজ মানেই হলো এক অংশ। তাহলে আমরা কি লিখতে পারি যে মহিমের ক্ষেত্রে মহিম কিন্তু এক অংশ কাজ করে, মানে সম্পূর্ণ কাজটা করতেও সময় লাগে এক্স ঘন্টা, তাই না? মহিম এক্স ঘন্টায় করে এক অংশ কাজ। এক ঘন্টায় করবে কত অংশ? একের এক্স অংশ কাজ। এবার মজিদ সেই একই কাজটাই করে কত ঘন্টায়? এক্স প্লাস 3 ঘন্টায়। তাহলে এক্স প্লাস 3 ঘন্টায় করে এক অংশ কাজ, মানে পুরো কাজটা। তাহলে এক ঘন্টায় কতটুকু করবে? 1/x প্লাস 3 অংশ কাজ, তাই না? তাহলে এবার ওরা এক ঘন্টায় একসাথে কতটুকু করবে? দেখো, এ এক ঘন্টায় করবে এতটুকু, এ এক ঘন্টায় করবে এতটুকু। তাহলে দুজন একত্রে এক ঘন্টায় কতটুকু করবে? তাহলে সেটা লিখি, দুজনে একত্রে এক ঘন্টায় কাজ করে কত হবে? এ এক ঘন্টায় করেছে একের এক্স অংশ, এ এক ঘন্টায় করেছে একের এক্স 1/x প্লাস 3 অংশ, তাহলে একত্রে এত অংশ কাজ করবে। আচ্ছা, দুজনে যদি 2 ঘন্টায় কাজটা করে, এক ঘন্টার জায়গায় 2 ঘন্টা কাজ করে, তাহলে এক ঘন্টায় এত অংশ কাজ, 2 ঘন্টায় তাহলে 2 গুণ এত অংশ কাজ। সহজ হিসাব, তাই না? তাহলে এবারে আমরা দেখি যে বলছে যে তারা যদি উভয়ে একসাথে 2 ঘন্টাতেই কাজ করতো, তাহলে 2 ঘন্টাতে যদি কাজ করে তাহলে কাজের এত অংশ হয়। আর এখানে বলছে যে 2 ঘন্টা যদি কাজ করে তাহলে কাজটা শেষ করে দিতে পারে, মানে এক অংশ কাজ করতে পারে। কাজ শেষ করা মানে কি এক অংশ কাজ করা, পুরো কাজটা করা এক অংশ। তাহলে আমরা শর্তানুসারে বলতে পারি না এই অংশটা সমানই আমাদের এক অংশ, তাই না? শর্তানুসারে 2 × 1/x প্লাস 1/x প্লাস 3 এই অংশটা সমানই এক অংশ পুরো কাজ। বা 2কে ওপাশে নিয়ে যাচ্ছি, এটা লসাগু করছি এক্স প্লাস 3, তাহলে উপরে হয়ে যাচ্ছে এক্স প্লাস 3 প্লাস এক্স সমান 1/2, 2কে এপাশে নিয়ে এলাম। তাহলে উপরে 2x প্লাস 3, এখানে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x সমান 1/2, বা এক্স স্কোয়ার প্লাস 3x সমান হয়ে যাচ্ছে 2 দুগুণে 4x প্লাস 3 দুগুণে 6, বা এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4x মানে হয়ে যায় -x -6, এ পাশে নিয়ে এলাম সমান 0। সমীকরণটা আমার তৈরি হয়ে গেল। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার -x -6। পরের অঙ্ক, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক, ধরো একটা আছে হলো 32 সংখ্যা, এটা একটা সংখ্যা, এর একক স্থানে এককের স্থানে আছে 2, দশকের স্থানে আছে 3। এবার এই সংখ্যাটা আননোন, আমি জানি না 32 না কত, কিছুই জানি না, কিন্তু এই সংখ্যাটা যখন অঙ্কের পরিভাষায় লিখতে হবে তখন দেখো এই সংখ্যাটাকে মানে দশকের সংখ্যার সাথে যদি আমি 10 গুণ করি, মানে 3-এর সাথে যদি আমি 10 গুণ করি আর তার সাথে যদি এককের সংখ্যাটা আমরা যোগ করি তাহলে কিন্তু এই আননোন সংখ্যাটা আমরা পেয়ে যাই। তাহলে যদি বলা থাকে দশকের সংখ্যা 3
আর এককের সংখ্যা 2, তাহলে সংখ্যাটি কত? তাহলে 3 × 30 প্লাস 2 সমান হয়ে যাচ্ছে 32, আমরা পেয়ে যাচ্ছি। তাই দশকের ঘরের সংখ্যার সাথে আমরা সবসময় 10 গুণ করব, তার সাথে এককের ঘরের সংখ্যাটা যোগ করে দিলেই কিন্তু সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে দেখো দুটো সংখ্যা দিয়ে আছে, একক স্থানীয় আর দশক স্থানীয় অঙ্ক, তাহলে কোনোটাই কিন্তু দেওয়া নেই। তো দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 যেহেতু বেশি একক স্থানীয় অঙ্কটা, তাই আমরা দশক স্থানীয় অঙ্কটা ধরে নিলাম। ধরি দশক স্থানীয় অঙ্কটি সমান এক্স। অতএব একক স্থানীয় অঙ্কটা কি হবে? যেহেতু এর থেকে 6 বেশি তাই x + 6। অতএব সংখ্যাটা, এবারে দেখো, অতএব সংখ্যাটি সমান, একটু আগে বলেছিলাম সংখ্যা বার করতে গেলে দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করব। তাহলে এখানে দশক স্থানীয় অঙ্ক কে আছে? x আছে, তাহলে x এর সাথে 10 গুণ করব, 10 গুণ x। আর একক স্থানীয় অঙ্ক আমরা যোগ করে দেব, তাহলে x + 6। তাহলে সংখ্যাটা কিন্তু আমরা পেয়ে যাব। শর্ত আমাকে করতে হবে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির থেকে 12 কম। দেখো তাহলে শর্তে আমরা সরাসরি ঢুকে যাই। শর্তানুসারে এই সংখ্যাটির থেকে 12 কম, বলছে এই সংখ্যাটির থেকে 12 কম। সংখ্যাটা লিখি, তাহলে 10x প্লাস x + 6, এইটার গোটাটার থেকে 12 কম, তাহলে বিয়োগ করে দিচ্ছি। এটা গোটাটা ব্র্যাকেটেও রাখতে পারো, নাও রাখতে পারো, -12। এইটা সমান অঙ্কদ্বয়ের গুণফল। তাহলে অঙ্ক কি কি আছে? একটা আছে x আর একটা আছে x + 6। তাহলে অঙ্কদ্বয়ের গুণফল করে দিলাম x × x + 6। ভেঙে নিই, 10x প্লাস x + 6 -12 সমান x² + 6x, বা x² + 6x, আর ওই পাশে নিয়ে যাই যদি, তাহলে -10x - x, আর এই পাশে আমাদের থেকে যাচ্ছে 6 - 12, তাহলে x² 6x থেকে x বাদ গেলে হয় 5x, -10x আছে, তাহলে +5x - 10x, তাহলে এখানে টোটাল হয়ে যাচ্ছে -5x, আর এ পাশে হয়ে যায় -6। 6 থেকে 12 বাদ গেলে -6, 6কে এ পাশে আমরা আনি, তাহলে x² - 5x + 6 = 0। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমাদের তৈরি হয়ে গেল। তো লিখব আমরা, অতএব নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো এইটি। আমাদের শেষ অঙ্ক কি বলেছে দেখে নিই। 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটা আয়তকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটা রাস্তা আছে। তাহলে আমরা একটা আয়তকার ফিল্ড এঁকে নিলাম। এটি 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত। আর এর বাইরের চারপাশে যে সমান বেধের যে রাস্তাটা রয়েছে তার চওড়াটা আমরা ধরে নিচ্ছি x মিটার, ঠিক আছে? এর চওড়াটা আমরা ধরে নেব x মিটার। তাহলে প্রথমে, আর এখানে আর কিছু বলেনি, রাস্তার ক্ষেত্রফলটা দিয়েছে টোটাল 450 বর্গমিটার, যেখান থেকে আমাদের শর্তটা তৈরি হবে। আমাদের প্রথমে বার করতে হবে এই যে মাঠটা রয়েছে এই মাঠের ক্ষেত্রফলটা কত। ক্ষেত্রফল সমান আমরা কি জানি, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা মাঠের ক্ষেত্রফল ডাইরেক্টলি তৈরি করে দিচ্ছি, যে আয়তকার ক্ষেত্রের মাঠের ক্ষেত্রফল 45 গুণ 40, 14 16 4 5 1800 বর্গ
মিটার, 1800 বর্গমিটার। রাস্তাটা কতটুকু চওড়া আমরা ধরেছি, ধরি রাস্তাটি x মিটার চওড়া। তাহলে এবার বলো যে রাস্তা ধরে যদি আমি দৈর্ঘ্যটা মাপি, তাহলে দৈর্ঘ্যটা কত হবে। লিখি যে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য। মাঠের দৈর্ঘ্য নর্মালি কত ছিল, 45। মাঠের দৈর্ঘ্য 45, 45-এর সাথে রাস্তাটা এখানেও চওড়া ভাই এক্স, এখানেও চওড়া এক্স, তাহলে টোটাল যে দৈর্ঘ্য রাস্তা সহ এই দৈর্ঘ্যটা, তাহলে দুটো এক্স অ্যাড হয়ে যাচ্ছে না 45-এর সাথে। তাহলে আমরা কি করব, 45 প্লাস 2x এত মিটার, এত মিটার। একইভাবে রাস্তা সহ মাঠের প্রস্থ, প্রস্থ কত হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রস্থ আছে 40, এই পাশের এইটুকু ভ্যালু এক্স, এখান থেকে নিচের এইটুকুর ভ্যালু এক্স, দুটো এক্স। তাহলে এই টোটাল প্রস্থটা রাস্তা সহ কত হবে, 40 প্লাস এক্স মানে 2x। তাহলে এটা হয়ে যাবে 40 প্লাস 2x এত মিটার। এবার রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কি হবে বলো। তাহলে এই গোটাটা হয়েছে আমাদের 45 প্লাস 2x, আর এই গোটাটা আমাদের হয়েছে কত, 40 প্লাস 2x। তাহলে এর গোটাটার ক্ষেত্রফল কত হচ্ছে ভাই, গোটাটার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা লিখব যে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল সমান 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x। রাস্তার ক্ষেত্রফলটা কত, একেবারে শর্ত করে দিই, দেখো রাস্তার ক্ষেত্রফল কতটুকু জায়গায়, এই রাস্তাটা কতটুকু জায়গার উপরে আছে, গোটাটার ক্ষেত্রফল আমি ধরলাম, গোটাটার ক্ষেত্রফল কত হলো, এইটা থেকে যদি আমি এই আয়তকার মাঠের ক্ষেত্রফল, এই লাল কালির ক্ষেত্রফলটা, মানে এই যে মাঠের ক্ষেত্রফল এখানেও লাল কালি আছে, এটা বাদ দিয়ে দিই, তাহলে এই রাস্তাটা চলে আসবে, বাকি রাস্তাটা। তাহলে শর্তানুসারে 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x মাইনাস 1800 সমান 450। গুণ করি 45 40 গুণ করলে হয় 1800, এর আগেও করা হয়েছে তাই না। তাহলে 45 প্লাস 2, এখানে আছে প্লাস 2x, 45 দুগুণে 90x প্লাস 4 দুগুণে 8 80x প্লাস 2 দুগুণে 4x স্কোয়ার মাইনাস 1800 সমান 450। তাহলে এই 1800 কেটে গেল, 4x স্কোয়ারটাকে সামনে নিয়ে এলাম, 70, তাহলে 170x থাকলো, আর এই পাশেরও 450 এই দিকে নিয়ে চলে এলাম, সমান 0। 2 যদি কমন নিয়ে নিই তাহলে 2x স্কোয়ার প্লাস এখানে হচ্ছে দুগুণে 16 85x মাইনাস 225, 225 ইকালস টু 0। তাহলে 2 ওপাশে নিয়ে গেলে দেখলাম আমরা 0-র নিচে চলে যাই, 0/something মানে 0, মানে গোটাটাই 0 হয়ে যাচ্ছে। তার মানে 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইকালস টু 0। তাহলে এই সমীকরণটাই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। অতএব নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইকুয়ালস টু 0। তাহলে তোমাদের কোষে দেখি 1.1 কমপ্লিট হয়ে গেল। ভালো লাগলে সাবস্ক্রাইব করো।
বাই, টেক কেয়ার।